গল্পছন্ন ছাড়া জীবন। শেষ পর্ব। লেখা মেহেরনুর। রুশান কোনো কাজই প্রকাশ্যে করতে পছন্দ করে না। তার ভেতরের জিদ, প্রতিশোধের আগুন সবই থাকে আড়ালে। সে এমনভাবে শাস্তি দেয় যে বাইরে থেকে কেউ বুঝতেই পারে না এই নীরব ছেলেটার মধ্যে কতটা ভয়ঙ্কর দৃঢ়তা লুকিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে সেদিন সবার সামনে মুন্নাফ, আতিফ আর সালমান রুশানকে নির্মমভাবে মারধর করেছিল প্রথম বর্ষের নতুন ছাত্রী মেহেককে র্যাগিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য। সেদিন রুশান চুপ ছিল। কোনো প্রতিবাদ করেনি, কোনো অভিযোগও নয়। কিন্তু সেই নীরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। কিছুদিন পর এমন এক অবস্থা হলো যে, মুন্নাফ, আতিফ আর সালমান আর জীবনে র্যাগিংয়ের নামে কোনো ছাত্রছাত্রীকে হয়রানি করার সাহস পাবে না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে মুন্নাফের জীবন ওলটপালট হয়ে যায়। অচেনা কেউ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, চোখ মুখ বেঁধে। তারপর এমন মারধর করে তাকে যে সে আর কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। হাত দুটো পুরোপুরি অচল হয়ে যায়। একই পরিণতি হয় আতিফ আর সালমানেরও। এই তিনজনের এমন নির্মম অবস্থা দেখে তাদের ঘনিষ্ঠ সহযোগী তিন্নি আর দিয়া ভয় বিশ্ববিদ্যালয়েই আসা বন্ধ করে দেয়। এটাই রুশানের ধরন। সে সব কাজ গোপনে করে। রুশান নানি বাড়ি না গেলেও দূর থেকেই তাদের খোঁজ রাখে। যত রাগ অভিমানী থাক না কেন, তার নানি যে গুরুতর অসুস্থ, এই সত্যটা সে কখনোই উপেক্ষা করতে পারে না। মাসে মাসে চিকিৎসার পেছনে বিপুল টাকা লাগে, যা শানু বেগমের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। সেই কারণেই রুশান নিয়মিত টাকা পাঠায়, যেন চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে। নানি বাড়িটাও সে নতুন করে গড়ে তুলেছে। আগের সেই জরাজীর্ণ টিনের ঘর আর নেই। এখন সেখানে একতলা ছাদওয়ালা, রাজবাড়ির মতো সুন্দর একটি বাড়ি দাঁড়িয়ে আছে। এত অল্প সময়ের মধ্যে এই পরিবর্তন দেখে এলাকার লোকজনের মধ্যে শুরু হয়েছে নানান কানাঘুষা। কেউ কেউ বলছে, শানু বেগম বুঝি কোথাও থেকে টাকার বস্তা কুড়িয়ে পেয়েছে, নইলে এত দ্রুত ভাগ্য বদলানোর কথা নয়। রুশান শুধু নানির দায়িত্বই নেয়নি, খালাতো বোন শেহরিনের পড়াশোনার খরচও সে বহন করে। প্রতিবার টাকার সঙ্গে পাঠায় ছোট ছোট চিরকুট। সেখানে লেখা থাকে কখন কি করতে হবে, কিভাবে চলতে হবে, কোন পথে এগোতে হবে। নীরবে, দূর থেকেই রুশান ঠিক এভাবেই সব সামলে নেয়। কিন্তু কেউ রুশানের আর খোঁজ পায় না। রুশান ঠিক কোথায় আছে কেউ জানে না সেটা। রুশান তার সৎ ভাই বোন আনাম, আহনাফ আর এনা এদের কখনোই ঠকাতে পারে না। কারণ দোষটা তাদের নয়। অপরাধ করেছে তার আব্বু আর সৎ মা, বাচ্চাগুলো তো কিছুই করেনি। এই বোধটাই রুশানকে আলাদা করে। এই কারণেই সে প্রতি মাসে আনাম, এনা আর আহনাফের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কুরিয়ারে পাঠিয়ে দেয়। সঙ্গে থাকে টাকা। টাকাগুলো আসে আনামের নামেই, কারণ আনাম এখন বড় হয়েছে। ভালো মন্দ বোঝার মতো বয়স ও বুদ্ধি তার আছে। প্রতিবার টাকার সঙ্গে আনামকেও পাঠানো হয় একটা ছোট চিরকুট। সেখানে স্পষ্ট করে লেখা থাকে এই টাকার একটাও যেন এনামুল হাসান আর আলিফা বেগমের হাতে না যায়। এই টাকা শুধু 3 ভাই বোনের জন্য। যদি 1 টাকাও হেরফের হয়, কিংবা আনাম যদি নিজের দায়িত্বে অবহেলা করে, ভাই বোনদের প্রয়োজন ঠিকমতো পূরণ না করে, তাহলে রুশান টাকা পাঠানো বন্ধ করে দেবে। আনাম রুশানের কথার মূল্য বোঝে। সে নিজের পড়াশোনা আর ভাই বোনদের পড়াশোনার পেছনেই টাকাগুলো খরচ করে। এতে তিনজনই ভীষণ খুশি। তারা জানে এই টাকাটা ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে এসেছে। কিন্তু তাদের মা, আলিফা বেগম, বিন্দুমাত্র খুশি নন। উল্টো তিনি বাচ্চাদের বোঝান এই টাকা তো আসলে তাদেরই প্রাপ্য ছিল। রুশান তাদের না দিয়ে সবকিছু নিয়ে পালিয়েছে। এখন আনামের উচিত রুশানকে খুঁজে বের করে নিজের অধিকার বুঝে নেওয়া। তাকে শাস্তি দেওয়া। কিন্তু আনাম মায়ের কথায় কান দেয় না। রুশান যা পাঠায়, তাতেই সে সন্তুষ্ট। এই টাকা না পেলে 3 ভাই বোনের পড়াশোনা অনেক আগেই বন্ধ হয়ে যেত। ঠিকমতো খাওয়া হতো না, ভালো পোশাক পরার তো প্রশ্নই উঠত না। এই বাস্তবতাটা আনাম খুব ভালো করেই জানে। এর চেয়ে বেশি চাইতে চায় না সে। কারণ আনাম জানে লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আজ একটু বেশি চাওয়ার লোভই কাল হয়তো সবকিছু কেড়ে নিতে পারে। তাদের বড় ভাই রুশান যদি এই টাকাটুকুও না দিত, তাহলে হয়তো তাদেরও বাবা মায়ের মতো ভিক্ষা করে খেতে হতো।
এই কথাটা ভাবলেই আনামের বুক কেঁপে ওঠে। আনাম বড় হয়ে সব জেনেছে, ঠিক কী কারণে রুশানের ভেতরে এত অভিমান জমে আছে সবার প্রতি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের নামে সব ধরনের হয়রানি হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় সবাই ভীষণ খুশি। প্রথম বর্ষের স্টুডেন্টরা এখন নিশ্চিন্ত মনে বিশ্ববিদ্যালয়ে আসে, আনন্দ নিয়ে ক্লাস করে। ক্যাম্পাসে এক ধরনের স্বস্তির বাতাস বইছে যেন এখন। তবে সবার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অসম্ভব কাজটা সাধন করল কে? এক রাতের মধ্যেই কে সেই 3 বখাটেকে এমনভাবে শায়েস্তা করল যে দ্বিতীয়বার আর কেউ র্যাগিং করার সাহস পেল না? তাদের এমন ভয়ঙ্করভাবে ধোলাই করা হয়েছে যে ঘটনাটা এখন ক্যাম্পাস জুড়ে নীরব আতঙ্কের গল্প হয়ে গেছে। সেদিন সবার সামনে রুশানকে মার খেতে দেখে মেহেকের ভীষণ কষ্ট হয়েছিল। শুধুমাত্র তার জন্যই ছেলেটাকে এত মার সহ্য করতে হয়েছে। এই ভাবনাটা তাকে ভেতর থেকে কুরেক্ষেত। সে নিজেকে অপরাধী মনে করত। রুশানের সঙ্গে একবার কথা বলার জন্য মেহেক অনেক চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবেই কথা বলার সাহস হয়নি তার। উইন্টার কালেকশনের জন্য রুশানের 4টি শপেই চলছে 60% শপজুড়ে উপচে পড়া ভিড়। সেলাররা ড্রেস বিক্রি করতে গিয়ে যেন কুল কিনারা খুঁজে পাচ্ছে না। একটার পর একটা বিল আসছে, আর ক্রেতারা হাসিমুখে ড্রেস কিনে বাড়ি ফিরছে। সিসিটিভি ক্যামেরার মনিটরে এই দৃশ্য দেখে রুশান নিজেও ভীষণ খুশি হয়। তার দোকানের সেল দিন দিন যেন বেড়েই চলেছে। সংখ্যাগুলো শুধু লাভের হিসাব নয়, এগুলো তার পরিশ্রমের প্রমাণ। এই সাফল্যই তাকে আরও বড় কিছু করার সাহস দিচ্ছে। রুশান এখন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। তার স্বপ্ন এখন একটাই, তা হলো তার আম্মুর নামটা পুরো দেশজুড়ে ছড়িয়ে দেওয়া। শুধু ঢাকায় সীমাবদ্ধ না থেকে দেশের 64 জেলাতেই গড়ে তুলতে চায় একটি করে রুশা টেক্সটাইলস। 1 মাস জুড়ে ডিসকাউন্ট দেওয়ার কথা থাকলেও মাত্র 15 দিনেই সে ডিসকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেয় রুশান। কারণ এই 15 দিনেই শপের সব শীতের পোশাক সেল হয়ে গেছে। এখন আবার নতুন করে স্টক আনতে হবে। সেজন্য আপাতত ডিসকাউন্ট অফ করা হয়েছে। রুশানের রুশা উইমেন্স কালেকশনে 60 ডিসকাউন্টের কথা শুনে শীতের ড্রেস কিনতে এসেছিল মেহেক আর তার কয়েকজন বন্ধু। 4-5 জন মিলে দল বেঁধে শপে ঢুকেই তারা জানতে পারে ডিসকাউন্ট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। কথাটা শুনেই সবার মন খারাপ হয়ে যায়। মেহেক কিন্তু এখনও জানে না, এটা রুশানেরই শপ। আসলে বিশ্ববিদ্যালয়ের কেউই জানে না রুশান একজন নামকরা ব্যবসায়ী। মেহেকের এক বান্ধবী পল্লবী স্বভাবে ভীষণ রগচ্চা। সে কোনো কিছু না ভেবেই হুটহাট যেকোনো একটা সিদ্ধান্ত নেয়, আবার হুটহাট করেই যেকোনো একটা কথা বলে ফেলে। পল্লবী হঠাৎই বিরক্ত কণ্ঠে বলে ওঠে, আপনারা 1 মাসের ডিসকাউন্টের কথা বলে 15 দিনেই অফ করে দিতে পারেন না? যে জিনিস কন্টিনিউ করতে পারবেন না, সেটা ঘোষণা দেন কেন? এটা দণ্ডনীয় অপরাধ। আপনাদের বিরুদ্ধে আমি পুলিশের কাছে অভিযোগ করব। কথাটা শুনে দোকানের এক সেলারও রাগ সামলাতে না পেরে কড়া গলায় বলে, আচ্ছা মেয়ে তো আপনি? এটা আমাদের শপ। আমরা কখন ডিসকাউন্ট কখন চালু করব, কখন বন্ধ করব সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। পার্সোনাল ম্যাটার? পল্লবী ঠোঁট বাঁকিয়ে কটাক্ষের হাসি হাসল। দেখাচ্ছি মজা এবার। পুলিশ এসে যখন পুরো শপটাই বন্ধ করে দেবে, তখন বুঝবেন। তার কথায় সেলারটা আরও বিরক্ত হয়ে মুখ ভেঙচিয়ে বলল, এখানে পুলিশ এসে কি করবে? ওইসব পুলিশের ভয় আমরা করি না। এই কথাটা শোনামাত্র পল্লবীর চোখে এক ধরনের জেদি ঝিলিক দেখা গেল। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে কাউকে কল করল। খুব বেশি কথা বলল না। সংক্ষেপে শুধু সব জানালো। 10 মিনিটও পেরোয়নি, শপের সামনে এসে দাঁড়ালো 5 জন পুলিশ। আসলে পল্লবীর বাবা একজন পুলিশ অফিসার। মেয়ের কথা শোনামাত্রই তিনি 5 জন কনস্টেবল পাঠিয়েছেন। পুলিশেরা শপের ভেতরে ঢুকেই কড়া গলায় ঘোষণা করল, মেয়ে মানুষের সঙ্গে অসভ্য আচরণের দায় এই সব সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। পুলিশের এমন ঘোষণা শুনে শপের ভেতরে থাকা সবাই হতভম্ব হয়ে গেল। কখন, কিভাবে তারা অসভ্য আচরণ করল কেউই বুঝে উঠতে পারছিল না। সেলাররা বারবার বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না। 5 জন পুলিশ হঠাৎ এক এক করে সবাইকে টেনে হিঁচড়ে শপের বাইরে বের করতে লাগল। দৃশ্যটা মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নিল। তা দেখে মেহেক ছুটে গিয়ে পল্লবীকে বলল,
পল্লবী, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওনাদের বারণ কর। ওনারা তো আমাদের সঙ্গে অসভ্য আচরণ করেনি। কিন্তু পল্লবী মেহেকের কথা শুনল না। সে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। আর মনে মনে ভাবছিল, আমার সঙ্গে মুখে মুখে তর্ক করার এটাই শাস্তি। এর মধ্যেই পুলিশ 5 জন শপের সবাইকে বের করে দিয়ে ভেতরে তালা ঝুলিয়ে দিল। তারপর কড়া গলায় বলল, তোদের মালিককে কল করে আসতে বল। শপের বিশ্বস্ত কর্মচারী রোহান তখন ভয় কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এল। কাপা গলায় বলল, স্যার, এই মেয়েগুলোর কথা বিশ্বাস করবেন না। আমরা সত্যিই কোনো অসভ্য আচরণ করিনি। বিশ্বাস করুন। পুলিশ অফিসার ঠান্ডা কিন্তু কঠিন কণ্ঠে বলল, আমি তোদের মালিককে আসতে বলেছি। যা বলছি সেটাই কর। রোহান এক মুহূর্ত থেমে সাহস সঞ্চয় করে বলল, স্যার, যা বলার আমাকেই বলুন। আমি ওনার বিশ্বস্ত লোক। রোহান বারবার চেষ্টা করছিল রুশানকে আড়াল করে রাখতে। কিন্তু কনস্টেবল হারুন হঠাৎ চিৎকার করে উঠল, আমি কি বলছি বুঝছিস না নাকি? তোর মালিকের ফোন নাম্বার দে। আমি কথা বলবো। রোহান বুঝে গেল এবার আর উপায় নেই। সে আসলে চাইছিল না রুশানকে এখনই সামনে আনতে। তবুও বাধ্য হয়ে রুশানের ফোন নাম্বারটা দিয়ে দিল। কনস্টেবল হারুন সঙ্গে সঙ্গে কল করল। কড়া গলায় বলল, আপনার শপে যা হচ্ছে সব জানেন তো? এখনই চলে আসেন। এই মুহূর্তে না এলে আমরা সব ভেঙে ফেলব। ফোনটা কানে যেতেই রুশান 1 সেকেন্ডও দেরি করল না। মনিটর থেকে চোখ সরিয়েই সে বেরিয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেল নিজের শপে। রুশানকে দেখামাত্র চারপাশে একটা চাপা বিস্ময় ছড়িয়ে পড়ল। কেউ বিশ্বাসই করতে পারছিল না রুশা টেক্সটাইলস এর মালিক এতটা ইয়ং একজন ছেলে। সবাই শুধু নামটাই শুনেছে। কিন্তু এই প্রথম নামের সঙ্গে মানুষটাকে সামনে দাঁড়িয়ে দেখল সবাই। মেহেক রুশানকে দেখামাত্র এগিয়ে এসে বলল, ভাইয়া, এটা আপনার শপ কি? রুশান তাকিয়ে থেকেও চিনতে পারল না মেহেককে। সেদিন সে শুধু এক নজর তাকিয়েছিল মেহেকের দিকে। মেহেক এবার একটু ধীর গলায় বলল, ভাইয়া, আমাকে চিনতে পারছেন না? কিছুদিন আগে সিনিয়রদের র্যাগিং থেকে যে বাঁচিয়ে দিয়েছেন, আমি সেই। রুশান কিছু বলার আগেই পল্লবী হঠাৎ কনস্টেবলদের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনারা এখন চলে যান। আমি আসলে না বুঝে তখন ওভাবে বলেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আঙ্কেল। একজন কনস্টেবল অবাক কণ্ঠে প্রশ্ন করল, কি বলতে চাও, মা? এরা কি তোমার সঙ্গে অসভ্য আচরণ করেনি? পল্লবী হালকা লজ্জা নিয়ে বলল, না মানে, আঙ্কেল। আমরা 5 বান্ধবী 60 ডিসকাউন্টে শীতের ড্রেস কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখি, তারা 15 দিনেই ডিসকাউন্ট বন্ধ করে দিয়েছে। এজন্য রাগ করে আমি তখন আব্বুকে ওভাবে বলেছিলাম। রুশান চুপচাপ শুনছিল শুধু। সে একটা কথাও বলল না কারো সাথে। পল্লবীর কথা শুনে কনস্টেবল হারুনের চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠল। সে কঠিন কণ্ঠে বলল, এভাবে মিথ্যা কথা বলা ঠিক না, মা। মিথ্যা অভিযোগ করে ক্ষমতার অপব্যবহার করাও দণ্ডনীয় অপরাধ। তুমি যদি স্যারের মেয়ে না হতে, তাহলে আজ তোমাকেই শাস্তি দেওয়া হতো। এই কথা বলে সে রুশানের দিকে ফিরে আন্তরিক গলায় বলল, আমরা সত্যিই দুঃখিত, স্যার। যাচাই না করেই আপনার কর্মচারীদের ধরে নিয়ে যেতে চেয়েছিলাম। বলেই হারুন দোকানের তালা খুলে দিল। মুহূর্তের মধ্যেই পুলিশের দল দ্রুত সেখান থেকে সরে গেল। শপের ভেতর আবার প্রাণ ফিরে এলো। পুলিশ চলে যেতেই মেহেক ধীরে ধীরে রুশানের কাছে এসে বলল, ভাইয়া, সরি। আসলে আমার বান্ধবী বিষয়টা ঠিকমতো বুঝতে পারেনি। না বুঝেই ভুল সিদ্ধান্ত নিয়েছে। রুশান মেহেকের কথার কোনো উত্তর দিল না। তবে তার চোখে মুখে জমে থাকা রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। শুধুমাত্র এই মেয়েগুলোর কারণেই আজ তাকে সবার সামনে এমন একটা অপ্রয়োজনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যেটা সে জীবনে কখনোই কল্পনা করেনি। সে ঘুরে নিজের কর্মচারীদের কড়া গলায় জানিয়ে দিল, এই 5 জন মেয়েকে ভালো করে চিনে রাখবে। নেক্সট টাইম এরা যেন দোকানের ধারেকাছেও আসতে না পারে। আর হ্যাঁ, আর কখনো কোনোদিন কোনো কাস্টমার এর সাথে অযথা তর্ক করবে না। একটু থেমে বিরক্ত কণ্ঠে যোগ করল রুশান, ফালতু সব মেয়ে। নিজেদের কোনো কাজ নেই দেখে অযথায় অন্যদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে বেড়ায়।
এর মধ্যেই পরিস্থিতি আরেক দিকে মোড় নিতে শুরু করল। আশপাশের লোকজন একের পর এক ছবি তুলতে লাগলো, ভিডিও করতে লাগলো সব আর রুশানের। মুহূর্তের মধ্যেই সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করল। ভাইরাল হয়ে গেল রুশান। সবাই এখন রুশানকে নিয়ে একের পর এক প্রশ্ন করা শুরু করল। কে এই ছেলে? কি তার ব্যাকগ্রাউন্ড? এত কম বয়সে কিভাবে 4টি শোরুম গড়ে তুলল? রুশান বুঝে গেল সে যতই নীরবে থাকতে চাই না কেন, আজ থেকে আর আড়ালে থাকা সহজ হবে না। রুশান চেয়েছিল নিজেকে আড়ালে রেখে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে। নীরবে, ধীরে ধীরে, আলোচনার বাইরে থেকে নিজের জায়গা তৈরি করাই ছিল তার লক্ষ্য। কিন্তু ভাগ্য তার সেই ইচ্ছার পক্ষ নিল না। মেহেকের বান্ধবী পল্লবীর একটি ঘটনায় সবকিছু উল্টে দিল। মুহূর্তের মধ্যে রুশান এতটাই ভাইরাল হয়ে গেল যে লুকিয়ে চুরিয়ে ব্যবসা সামলানো আর সম্ভব হল না। একজন নয়, একের পর এক সাংবাদিক, রিপোর্টার তার শপে হাজির হতে লাগল, এমনকি তার বাড়ির ঠিকানায় গিয়েও খোঁজ নিতে শুরু করল। সবাই ইন্টারভিউ চাইছে, কথা বলতে চাইছে, গল্প জানতে চাইছে। রুশান বারবার বারণ করলেও কেউ কিছুতেই শুনছিল না। ফলস্বরূপ তার নামডাক আরও ছড়িয়ে পড়ল। বিনা খরচেই তার 4টি শপ হয়ে গেল ফ্রি প্রমোশনের কেন্দ্রবিন্দু। কিন্তু রুশান কখনোই এভাবে ভাইরাল হতে চায়নি। কারণ এই পরিচিতির ভার তার জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপই বেশি হয়ে দাঁড়াল। এখন সে স্বাভাবিকভাবে রাস্তায় একা হাঁটতে পারে না, মন চাইলে কোথাও একা ঘুরতে যেতে পারে না। তাকে দেখামাত্রই কেউ ক্যামেরা বের করে ছবি তোলে, কেউ ভিডিও করে, যা রুশানকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়। সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে সে তখনই, যখন দেখে তার নামে ভুয়া ফেসবুক পেজ, ফেক অ্যাকাউন্ট, এমনকি ইনস্টাগ্রাম আইডিও খুলে ফেলেছে অনেকে। সেখান থেকে ছড়ানো হচ্ছে মিথ্যা, আজগুবি আর ভিত্তিহীন সব কথা। ভার্সিটিতেও আর আগের মতো ভদ্র, সহজ সরল ছেলেটির বেশে যাওয়া সম্ভব হচ্ছে না তার। ভার্সিটির ছাত্রছাত্রী, স্যাররা এমনকি প্রিন্সিপাল পর্যন্ত রুশানের সঙ্গে দেখা করতে চাইছেন। আসলে এত কম বয়সে একা একা রুশান কিভাবে এত কিছু করল, এই কৌতূহলী সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে। তার জন্ম কোথায়, বাবা কোথায়, মা কোথায়, একটার পর একটা প্রশ্ন উঠে আসছে। প্রশ্নের ভিড়ে, আলোচনার চাপে, রুশান যেন ধীরে ধীরে নিজের সেই চেনা নীরব মানুষটাকেই হারিয়ে ফেলছে। কিন্তু রুশান তারপরও যতটা সম্ভব তার অতীত আড়াল করে রাখার চেষ্টা করতে লাগল। সে কোনোভাবেই নিজের পুরনো কথা সবার সামনে আনতে চাইছিল না। বিশেষ করে তার আম্মুর ওপর হওয়া কষ্টের গল্প, এই কথাগুলো কাউকেই বলতে তার মন সায় দিচ্ছিল না। নীরব থাকাই তার কাছে তখন সবচেয়ে নিরাপদ পথ মনে হচ্ছিল। আর ঠিক সেই নীরবতাকেই নিজের অস্ত্র বানালো আলিফা বেগম। রুশানের ভাইরাল হওয়ার খবর যখন তার কানে পৌঁছালো, তখনই সে মানুষের সহানুভূতি কুড়ানোর জন্য একটি ফেসবুক পেজ খুলে ফেলল। ক্যামেরার সামনে বসে কাঁদতে কাঁদতে শুরু করল মিথ্যা অভিনয়। একের পর এক আজগুবি, ভিত্তিহীন অভিযোগ ছড়াতে লাগল রুশানের নামে। আলিফা বেগম দাবি করলেন রুশান তার 3 সৎ ভাইবোনের হক মেরে দিয়েছে, নিজের বাবাকে পথে বসিয়ে ভিখারি বানিয়েছে, আর সব সম্পত্তি একাই আত্মসাৎ করে পালিয়ে গেছে। তার ভাষায়, রুশানের না আছে বাবার খোঁজ, না আছে ভাইবোনদের প্রতি কোনো দায়িত্ববোধ। উল্টো সে নিজেই বিচার চেয়ে কাঁদতে লাগল, যেন সেই সবচেয়ে বড় ভুক্তভোগী। আলিফা বেগমের সেই কান্না, সেই নাটকীয় উপস্থাপনা দেখে অনেকেই আবেগে ভেসে গেল। সোশ্যাল মিডিয়ায় শুরু হলো সহানুভূতির ঢল। মানুষ ভাবতে লাগলো হয়তো সত্যিই রুশান এমনটাই করেছে। সত্য মিথ্যার পার্থক্য না বুঝেই, একপাক্ষিক গল্প শুনেই তারা রুশানের বিরুদ্ধে রায় দিয়ে ফেলল। আর নীরব থাকা রুশান ধীরে ধীরে হয়ে উঠল সবার চোখে অপরাধী। কিছুদিন আগেও যে মানুষগুলো রুশানের অল্প বয়সে সাফল্য দেখে গর্ববোধ করছিল, বাহবা দিচ্ছিল, তারাই এবার মুখ ফিরিয়ে নিল। প্রশংসার জায়গা দখল করল গালিগালাজ। মুহূর্তেই নায়ক থেকে সে হয়ে উঠল সবার চোখে ঘৃণিত এক চরিত্র। আলিফা বেগম শুধু একাই ফেসবুক পেজের লাইভে আসেনি, সে সাথে নিয়ে এলো এনামুল হাসানকেও। ইতিমধ্যে পথের ভিখারি হয়ে যাওয়া এনামুল হাসান পুরোপুরি দিশেহারা। লাইভে তিনি উন্মাদের মতো কাঁদতে শুরু করলেন। বাবা রুশান, ফিরে আয় বাবা, আমাদের কাছে ফিরে আয়। আমি খুব অসহায়ভাবে দিন কাটাচ্ছি।
ঠিকমতো খেতে পারি না, রাস্তায় ঘুমাই। তুই এত বড়লোক হয়ে গেছিস, অথচ নিজের বাবার খোঁজ রাখিস না? এই লাইভের পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। মানুষের ক্ষোভ আগুনের মতো ছড়িয়ে পড়ল। রুশানের প্রতিটি শপের ফেসবুক পেজের কমেন্ট বক্স ভরে গেল ভুয়া, প্রতারক, স্বার্থপর, লোভী ছেলে এমন অসংখ্য কটূক্তিতে। শুধু অনলাইনে থেমে থাকেনি সেই রাগ। আবেগে অন্ধ হয়ে কিছু মানুষ সরাসরি রুশানের শপে হামলা চালাতে শুরু করল। দোকানে ভাঙচুর হল। রুশানকে দেখামাত্রই ছোড়া হলো ইটপাথর। কেউ কেউ পচা ডিম নিক্ষেপ করে তাদের তথাকথিত প্রতিবাদ জানালো। চারদিকে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রুশানের সম্মান, নিরাপত্তা আর শান্ত জীবন সবকিছুই ভাঙচুর হয়ে গেছে মানুষের ভুল বিশ্বাস আর সাজানো নাটকের আঘাতে। পরিস্থিতি যখন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছিল না, তখন রুশান বুঝে গেল এভাবে আর লুকিয়ে থাকা সম্ভব নয়। নীরবতা আর আড়াল তাকে রক্ষা করছে না, বরং ধীরে ধীরে ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে। সত্য গোপন রেখে সে আর এক কদমও এগোতে পারবে না। যত কষ্টই হোক, যতটা নিজের মনের বিরুদ্ধে যেতেই হোক, সত্যটা এবার সবার সামনে আনতেই হবে। অবশেষে রুশান মুখ খুলল। একেবারে শুরু থেকে সবকিছু। সে বলল কিভাবে তার আম্মু আর আব্বুর বিয়ে হয়েছিল, বিয়ের পর কিভাবে তার আব্বু ধীরে ধীরে তার আম্মুর ওপর মানসিক আর শারীরিক নির্যাতন চালাতে শুরু করেছিলেন। কিভাবে তাদের সংসারে তৃতীয় ব্যক্তি হয়ে প্রবেশ করেছিল সৎমা আলিফা বেগম। কিভাবে সেই এন্ট্রির পর তার আম্মুর জীবন নরকে পরিণত হয়েছিল। রুশান বলল বাবা মায়ের ডিভোর্সের পর তার জীবন কি ভয়ঙ্কর অসহায়তার ভেতর দিয়ে কেটেছে। কিভাবে তাকে তার আম্মুর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। কিভাবে সে দিনের পর দিন, বছরের পর বছর নিজের মায়ের খবর না জেনেই বেঁচেছিল। এমনকি তার আম্মুর মৃত্যুর খবরটাও ইচ্ছে করে তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, এই নির্মম সত্যটাও সে চেপে রাখেনি। কথা বলতে বলতে রুশানের গলা বারবার ভারী হয়ে আসছিল। চোখের পানি ধরে রাখতে পারছিল না সে। কিন্তু তবুও থামেনি। কারণ সে বুঝে গেছে আজ যদি সত্যটা না বলে, তাহলে সারা জীবন তাকে মিথ্যার ভার বইতে হবে। রুশান তার দাদু ভাইয়ের কথাও সবাইকে জানিয়ে দিল। বলল তার জন্মের সময় তার দাদু এত খুশি হয়েছিল যে, তার জীবনের পথ সহজ ও সুন্দর করার জন্য নিজের সমস্ত প্রপার্টি গোপনে তাকে দিয়ে দিয়েছিল। সেই সহানুভূতি, সেই আত্মত্যাগ ছিল তার জীবনের প্রথম বড় আশীর্বাদ। আজ রুশান এতদূর আসতে পেরেছে, তার সাফল্য, স্থিতি ও নিরাপত্তা সবই তার দাদু ভাইয়ের সম্পদ আর তার আম্মুর দোয়াই তৈরি করেছে। অতীতের কষ্ট, বর্তমানের সংগ্রাম সব মিলিয়ে, আজ তার পাশে দাঁড়িয়ে আছে নীরব কিন্তু শক্তিশালী সেই আশীর্বাদ। রুশান জানে, এই দোয়া আর সম্পদের মূল্য অমূল্য, এবং এগুলোই তাকে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করেছে। রুশান আজ শুধু নিজের কথা বলেনি, সে বলেছে এক নির্যাতিত মায়ের নাবলা কাহিনী, আর এক সন্তানের দীর্ঘদিনের চাপা কান্নার গল্প। সত্য শেষমেশ আলো এলো, কিন্তু সেই আলো পাওয়ার মূল্য হিসেবে রুশানকে নিজের সবচেয়ে গভীর ক্ষতগুলো সবার সামনে তুলে ধরতে হলো, যা সে কখনোই চায়নি। আলিফা বেগম ভেবেছিল মানুষের সহানুভূতি কুড়িয়ে হয়তো রুশানের সম্পত্তির কিছু অংশ সে আদায় করতে পারবে। কিন্তু রুশান যখন সত্যটা মুখ খুলে বলল, পুরো চিত্রটাই বদলে গেল। তার কথা শোনার পর উপস্থিত মানুষগুলো অঝরে কাঁদতে লাগল। একজনও ছিল না, যার চোখ ভিজে ওঠেনি। এতদিনের ভুল বোঝাবুঝি, সাজানো নাটক আর মিথ্যার পর্দা একে একে খুলে যেতে থাকল। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে অনেকেই আবেগে বলে ফেলল, এমন বাবা আর এমন সৎমাকে বাঁচিয়ে রাখাটাই তো রুশানের ভুল হয়েছে। কিন্তু রুশান সেখানে দাঁড়িয়ে অন্য এক দৃষ্টান্ত স্থাপন করল। সবাই যখন প্রতিশোধের কথা ভাবছে, তখন রুশান উল্টো তার সৎ ভাইবোনদের জন্য নিয়মিত টাকা পাঠানোর কথা জানালো। এত কষ্ট, এত অপমান, এত নির্যাতনের পরেও সে তাদের দায়িত্ব এড়িয়ে যায়নি। মানুষ তখন বুঝতে পারল কতটা দয়ালু, কতটা ন্যায়নীতিবান ছেলে হলে কেউ নিজের ওপর হওয়া সব অন্যায়ের পরেও নির্দোষ ভাইবোনদের খেয়াল রাখতে পারে। লাইভেই রুশান স্পষ্ট করে জানিয়ে দিল, তার সৎ ভাইবোনদের জন্য যা যা করা দরকার, সে সবই করবে। তাদের পড়াশোনা,
ভবিষ্যৎ, প্রয়োজন সবকিছুর দায়িত্ব সে নেবে। কিন্তু তার জীবন থাকতে আলিফা বেগম আর এনামুল হাসানের জন্য সে একটি টাকাও খরচ করবে না। এই দুইজন ব্যক্তিকে সে অনেক বেশি ঘৃণা করে। রুশানের এই কথাগুলো ছিল শান্ত কিন্তু কঠিন। কোনো চিৎকার ছিল না, ছিল শুধু দৃঢ় এক সিদ্ধান্ত। সেদিন মানুষ বুঝে গেল, রুশান শুধু সফল একজন ব্যবসায়ী নয়, সে একজন শক্ত মেরুদণ্ডের মানুষ। যে অন্যায়ের সামনে মাথা নত করেনি, আবার প্রতিশোধের আগুনেও নিজেকে পোড়ায়নি। ঠিক নিজেকে প্রতিষ্ঠিত করেই তার আম্মুর সম্মানকে অক্ষুণ্ণ রেখেছে। রুশানের লাইভ দেখার পর অনেকেই আবার আন্দাজে বিশ্বাস রাখতে চাইল না। কেউ সরাসরি রুশানের সৎ ভাই আনামের কাছে গিয়ে সবকিছু জানতে চাইল রুশান কি সত্যিই তাদের জন্য টাকা পাঠায়, নাকি এসব শুধু মানুষের সহানুভূতি পাওয়ার জন্য বলা কথা। আলিফা বেগম বারবার আনামকে শিখিয়ে দিয়েছিল কি বলতে হবে, কি বলতে হবে না। কিন্তু আনাম তার মায়ের কথা শুনল না। কারণ সে মিথ্যার ভার আর বইতে পারেনি। সাংবাদিকদের সামনে সে নির্দ্বিধায় সত্যটাই বলে দিল। জানালো রুশান নিয়মিত তাদের জন্য টাকা পাঠায়, পড়াশোনার খোঁজ নেয়, কোনো প্রচার ছাড়াই। এই সত্য প্রকাশ পাওয়ার পর রুশানের সুনাম যেন আরও বহুগুণে বেড়ে গেল। মানুষের চোখে সে শুধু নির্যাতিত একজন ছেলে নয়, বরং হয়ে উঠল একজন মহানুভব মানুষ যে অন্যায়ের শিকার হয়েও মানবিকতা ছাড়েনি। এদিকে সাংবাদিকরা এবার রুশানের নানুবাড়িতেও পৌঁছে গেল। সেখানেও একের পর এক ইন্টারভিউ চলতে থাকল। নানুবাড়ির মানুষ, প্রতিবেশী, পরিচিতজন সবাই রুশানের পক্ষে কথা বলল। তার শৈশব, তার সংগ্রাম, তার মায়ের কষ্ট সবকিছু মিলিয়ে ছবিটা পরিষ্কার হয়ে গেল সবার কাছে। তখন আর কারো বুঝতে বাকি রইল না আলিফা বেগম আর এনামুল হাসান আসলে কতটা স্বার্থপর আর লোভী মানুষ। এত কিছু প্রকাশ্যে আসার পরেও তারা নিজেদের ভুল স্বীকার করেনি, শোধরায়নি। এর প্রভাব পড়ল তাদের জীবনেও। মানুষ এখন আলিফা বেগমকে বাড়ির কাজ পর্যন্ত দিতে চাইল না। আগে যেখানে মানুষের বাড়ি বাড়ি কাজ করে কোনোমতে খেয়ে পড়ে বাঁচত, এখন সেখানেও দরজা বন্ধ। এনামুল হাসানের ক্ষেত্রেও একই প্রতিক্রিয়া শুরু হলো। লোকজন তাকে ভিক্ষা দিতেও কটাক্ষ করতে লাগল। করুণার জায়গায় চলে এলো তাচ্ছিল্য। সত্য দেরিতে হলেও প্রকাশ পেয়েছিল। আর সেই সত্যই একদিকে রুশানকে তুলে ধরেছিল সম্মানের উচ্চতায়, অন্যদিকে মিথ্যা আর লোভে গড়া মুখোশগুলোকে একে একে খুলে দিয়েছিল সবার সামনে। আকমল তালুকদার আর তার ছেলেমেয়েরা যে এতদিন আত্মগোপনে ছিল, রুশানের লাইভ ভাইরাল হওয়ার পর সেটা আর ধরে রাখা সম্ভব হলো না। সত্য যখন সবার সামনে এসে গেল, তখন আইনও নড়েচড়ে বসল। পুলিশ একের পর এক সূত্র ধরে খুঁজে বের করল আকমল তালুকদারকে, তার সঙ্গে তার ছেলেদেরও। রুশান যদিও চেয়েছিল নিজের হাতেই তাদের শাস্তি দিতে, বুকের ভেতরে জমে থাকা সব ক্ষোভ এক ঝটকায় শেষ করে দিতে, কিন্তু আইন তার আগেই পদক্ষেপ নিল। পুলিশ আকমল তালুকদারকে থানায় ধরে নিয়ে গেল। ফলে রুশানের সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেল। তবু কোথাও যেন এক ধরনের স্বস্তি কাজ করছিল তার ভেতরে। সে নিজেই বুঝতে পারছিল যদি সে নিজের হাতে শাস্তি দিত, তাহলে রাগের মাথায় হয়তো সে খুনি করে ফেলত আকমল তালুকদার আর তার ছেলেদের। তখন অপরাধী আর ভুক্তভোগীর পার্থক্যটাই মুছে যেত। নিজের জীবনটাও অন্ধকারে ঠেলে দিত সে। এবার বিচার হবে আইনের হাতে। জেলখানার চার দেয়ালের ভেতরেই আকমল তালুকদারকে কাটাতে হবে জীবনের বাকি সময়ে। যে মানুষটা এতদিন অন্যের জীবন নষ্ট করে, অন্যায়ের ওপর দাঁড়িয়ে নিশ্চিন্তে বেঁচে ছিল, আজ তার জন্য আর কোনো পালানোর পথ যেন নেই। পাঁচতলা বিল্ডিংয়ের বিশাল লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে আছে রুশান। এক হাতে সিগারেট, ধীরে ধীরে টান দিচ্ছে। ধোঁয়াটা কাঁচ ছুঁয়ে ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। তার চোখ স্থির বাইরের ব্যস্ত নগরীর দিকে। নিচে গাড়িগুলো ছুটে চলছে নিজের নিজের গতিতে, কেউ থামছে না, কেউ পেছনে তাকাচ্ছে না। আর রুশান নীরবে সেই গতিবিধি পর্যবেক্ষণ করছে, একটার পর একটা। আজ রুশান একজন সফল বিজনেসম্যান। এই সাফল্য হঠাৎ আসেনি, এসেছে অসংখ্য কষ্ট, অপমান আর লড়াই পেরিয়ে। নিজের আম্মুর নামে সে খুলেছে দেশের 64 জেলায় একটি করে শোরুম। এটা শুধু সংখ্যা নয়, এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের বাস্তব রূপ। এই স্বপ্নটা সে একদিন তার আম্মুকে কথা দিয়েছিল। বলেছিল, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, আম্মু।
মন দিয়ে পড়াশোনা করব, অনেক বড় হব একদিন, তোমার যোগ্য সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলব। রুশান তার আম্মুর কথা রেখেছে। তার আম্মু আজ পাশে নেই, কিন্তু তার নাম, তার স্বপ্ন, তার আত্মত্যাগ সবকিছু বেঁচে আছে রুশানের সাফল্যের ভেতর দিয়ে। সিগারেটের শেষ টুকরোটা নিভিয়ে সে বাইরে তাকায় আরেকবার। শহরটা আগের মতোই ব্যস্ত, নিষ্ঠুর, উদাসীন। কিন্তু রুশানের ভেতর আজ আর কোনো হাহাকার নেই। আছে শুধু এক ধরনের শান্ত গর্ব। সে হারেনি। সে ভেঙে পড়েনি। সে তার আম্মুর সেই ছেলেটা হয়ে উঠতে পেরেছে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে রুশান ফিরে তাকালো। দেখল তার খালা শানু বেগম দাঁড়িয়ে আছেন। রুশান কিছু জিজ্ঞেস করার আগেই শানু বেগম নরম স্বরে বললেন, তোমার সঙ্গে কিছু কথা ছিল, বাবা। হ্যাঁ খালা, বলেন, রুশান শান্তভাবে জবাব দিল। শানু বেগম একটু থেমে বললেন, তোমার আম্মু বেঁচে থাকলে আজ নিশ্চয়ই তোমার বিয়ের কথা তুলত। আজ আমি তোমার আম্মুর জায়গা থেকে বলছি, এখন বাকি সিদ্ধান্তটা তোমার। তুমি যথেষ্ট বড় হয়েছ, একজন প্রতিষ্ঠিত ছেলে হয়েছ। তোমার জীবনে এখন একজন জীবনসঙ্গিনী দরকার। যদি তোমার কাউকে ভালো লাগে, আমাকে বলতে পারো। আমি না হয় তার পরিবারের সঙ্গে কথা বলে নেব। কথাগুলো বলে শানু বেগম চুপ করে রইলেন। রুশান কোনো উত্তর দিল না। সে ধীরে আবার বাইরে তাকিয়ে রইল, ব্যস্ত শহরের দিকে, ছুটে চলা গাড়িগুলোর দিকে। রুশানকে চুপচাপ থাকতে দেখে শানু বেগম হালকা স্বরে বললেন, তোমার যদি পছন্দ না থাকে, আমরা না হয় মেয়ে দেখব। শুধু বলো একবার। রুশান শান্তভাবে জবাব দিল, এত তাড়াহুড়োর প্রয়োজন নেই খালা। আমি যখন বিয়ে করব, ঠিক সময় এমনি আপনাকে জানাবো। এই বলে সে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে গেল, যেন কোনো চাপার চাপা অনুভূতি নয়, শুধুই নিজের সময় নিজের মতো কাটানোর ইচ্ছা। রুশান এখন তার ফ্ল্যাটে একা নেই। কিছুদিন আগে আলিফা বেগম হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে সে তার সৎ ভাইবোন আনাম, এনা আর আহনাফকে নিজের বাসায় নিয়ে এসেছে। তবে এনামুল হাসানের কোনো খোঁজখবর রাখে না রুশান। অনেকবার এনামুল হাসান যোগাযোগ করার চেষ্টা করলেও রুশান দেখা করেনি। সে আর কখনোই ওই মানুষটার মুখোমুখি হতে চায় না। এখন রুশানের সঙ্গে তার নানি রানু বেগম, খালা শানু বেগম এবং শেহরিনও থাকে। যে রুশান আগে একা একা থাকত, নিঃসঙ্গ জীবন কাটাতো, আজ তার ছোট্ট একটি পরিবার আছে। বাসাটা সবসময় হইচই করে মুখরিত থাকে। এখন রুশানের জীবনে এসেছে শান্তি, ভালোবাসা, আর নতুন একটি পরিবারের উজ্জ্বল আলো। তবে এই সুখের জীবন তার কপালে কতদিন টিকবে, সেটাই এখন প্রশ্ন। জীবনের চক্র, সময়ের অনিশ্চয়তা আর অতীতের ছায়া সবই যেন অপেক্ষা করছে পরবর্তী অধ্যায়ের জন্য। রুশান জানে, সুখকে ধরে রাখা সহজ নয়, কিন্তু সে প্রস্তুত সত্য, ন্যায্যতা আর নিজের সাহস নিয়ে এগোতে। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।